আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ। সামনেই আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা। তো চবি নিয়ে আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা একটা বায়োলজি অ্যানালাইসিস দিব, ইনশাআল্লাহ সর্বোচ্চ সাহায্য করবে অ্যানালাইসিসটা। তো সেটারই ক্লাস আজকে আমরা, চলো শুরু করি। ফার্স্ট অফ অল, সিইউ যে বায়োলজিস প্রশ্নটা তুমি যদি একটু দেখো, এইটা মাঝে মাঝে তোমার কাছে মনে হবে একটু টিপিক্যাল কোশ্চেন, একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন। এখন তোমার ঘটনা হইতেছে তোমার একটা সিট লাগবে। তোমার বললাম সব পারতে হবে না, এই জিনিসটা একটু মাথার মধ্যে ঢুকায় ফেলাও যে তোমার বললাম সব পারতে হবে না, তোমার একটা সিট লাগবে। তো সিট আমরা কিভাবে একটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে আমাদের টার্গেট। আসো, ফার্স্ট অফ অল কথাটা একটু দেখো, সেটা হইতেছে এখানে বলছে, অ্যাকচুয়ালি কি বললো যে, ওয়েট, যে উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, অর্থাৎ আমাদের অধ্যায়টা হচ্ছে কোষ ও এর গঠন থেকে প্রশ্নটা করা হয়েছে, ঠিক আছে? তো কোষ ও কোষের গঠনের, এটার উত্তর কি কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। যদি বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আমাদের দাগাইতে হবে হচ্ছে গোলগি বডি। যদি বলা হইতো যে কোষের শর্করা তৈরির কারখানা, খেয়াল করো দুইটা জিনিস, শর্করা তৈরি তৈরির ফ্যাক্টরি বা কারখানা যদি বলা হইতো, তখন আমরা কি দাগাইতাম? তখন আমরা দাগাইতাম হইতেছে ক্লোরোপ্লাস্ট, তাই না? তো এই যে দুইটা জিনিস বললাম, আমাদের খুবই কনফিউশন হয় এবং এখান থেকে প্রশ্নটা দিছে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গোলগি বডি, কিন্তু শর্করা তৈরির কারখানা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। শর্করা তৈরির কারখানা বা ক্লোরোপ্লাস্ট, বা এটাকে বলা হয় হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু ক্লোরোপ্লাস্টকে। কেন এই জিনিসগুলো পড়াইতেছি? কারণ এইগুলি আইসে গেছে, শক্তি রূপান্তরের অঙ্গাণু, রূপান্তরের হলো অঙ্গাণু, বানান ভুল যাক। বিষয়টা হচ্ছে একটা জিনিস খেয়াল করো যে এই অধ্যায় থেকে আমাদের কি টাইপের প্রশ্ন আসছে। কোষ ঝিল্লি থেকে 7টা, প্লাস্টিড থেকে 4টা, কোষ প্রাচীর থেকে 3টা, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, সাইন্ট্রিওল। অর্থাৎ তুমি এই কোষ ও কোষের গঠন থেকে কি জিনিস পড়বা? পড়বা হইতেছে প্রধান প্রধান যে অঙ্গাণুগুলা আমাদের আছে, প্রধান প্রধান যে অঙ্গাণুগুলা, কোষীয় সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো আছে, তাদের গঠনের সাথে তুমি কাজ পড়ে যাবা। কেমন? গঠনের সাথে তুমি কাজটা সুন্দর করে পড়ে যাবা। এই কয়টা যদি গঠনটাই তুমি পড়ে কাজটা পড়ে যাও, ইটস এনাফ। জাস্ট একটু সুন্দর করে কাজগুলা, বিশেষ করে কাজগুলা একটু মাথার মধ্যে নিয়ে যাবা। বাস, আসো আমরা নেক্সট টপিকে যাই। তাহলে আমরা কোষ ও কোষের গঠন থেকে কি পড়ব? এই যেই তোমাকে যেই কথাগুলো দিছি, যে অঙ্গাণুগুলো দিছি, কোষ ঝিল্লি, প্লাস্টিড, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, সেন্ট্রিওল, এদের গঠন এবং কাজ। ঘটনা শেষ। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান কোনটি? প্রশ্নটা আসছে হচ্ছে অণুজীব থেকে, চতুর্থ অধ্যায় অণুজীব। তো অণুজীবের আমরা জানি 3টা পার্ট আছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ম্যালেরিয়া। তো তুমি যদি চিন্তা করো ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের উপাদান কোনটি, এই প্রশ্নটা আছে হইতেছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যে। ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্যগুলি ছিল না একদম ফার্স্টে, সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য আমরা জানি পেপটিডোগ্লাইকান হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর উপাদান। আর কাইটিন, যে কাইটিন কথা বলা হয়েছে, কাইটিন হচ্ছে ছত্রাক। কাইটিন কার? কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা ব্যাকটেরিয়া থেকে আসলে কি পড়ব? একটা হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, 2 নাম্বার হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, একটা আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন, ব্যাকটেরিয়াম এর গঠন। বাস, এই জিনিসটা বললাম খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো আমাদের বলছে যে ভাইরাসের গঠনও পড়তে হবে এবং প্রকারভেদ, ব্যাকটেরিয়ার গঠন, এবং সাথে সাথে অল্প কিছু ব্যাকটেরিয়ার শেষের দিকে যায় দেখবা ব্যাকটেরিয়ার কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে। কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনটা ডিএনএ ভাইরাস ঘটিত রোগ, কোনটা আরএনএ ভাইরাস ঘটিত রোগ, কোন ব্যাকটেরিয়া দ্বারা কি রোগ হচ্ছে, কোনটা বিমান দুর্ঘটনার জন্য দায়ী, ভাইরাসের কোন ভাইরাস কোন রোগ সৃষ্টি করতেছে, এই যে কমন টপিক গুলাই, সেগুলি পড়লেই হবে। যে জিনিসটাকে আমরা বলতেছি লাস্টের দিকে, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আর ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন রোগের সংখ্যা। তাহলে আমি সুন্দর করে ফার্স্ট অফ অল বললাম যে আমরা অণুজীব থেকে ফার্স্ট অফ অল বলবো ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস, একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। 3 নম্বরে আমরা পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত
ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার রোগ, সাথে সাথে ব্যাকটেরিয়া যে অর্থনৈতিক গুরুত্ব খালি মানব দেহে রোগ সৃষ্টি না, অন্যান্য যেগুলি রোগ সে তৈরি করতেছে বা ক্ষতি বা উপকার যা করতেছে, অর্থনৈতিক গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করে। আচ্ছা, এখন আসো ভাইরাস থেকে আমরা কি করব? অবশ্যই ভাইরাসের রাসায়নিক গঠনটা আমাদের করতে হবে। ভাইরাসের রাসায়নিক গঠন, এবং দেখবা যে ভাইরাসের একটা সাবভাইরাল সত্তা বলে গুরুত্বপূর্ণ কথা আছে, যে প্রিয়ন্স, ভিরয়েড, নিউক্লিও ক্যাপসিড। এই যে সাব ভাইরাল সত্তাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, লিখে ফেলো সাব ভাইরাল। আমি আবার বলতেছি, আমি জিনিসটা বললাম অ্যানালাইসিস দিচ্ছি, অর্থাৎ তোমাদের একটা প্রশ্নের স্যাম্পল দেখা, আমি সেই প্রশ্নের আন্ডারে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন হচ্ছে সেটা বলতেছি, পড়াটা তোমাদের দায়িত্ব। সাব ভাইরাল সত্তা, এবং পরবর্তীতে আছে সেটা হচ্ছে আমাদের ভাইরাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে ভাইরাসের রোগ, এবং সাথে সাথে ভাইরাসের প্রকারভেদ। কোনটা লিপো ভাইরাস, কোনটা ইমার্জিং ভাইরাস, কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস, এবং ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, কোন ভাইরাস দিয়ে কি টিকা আবিষ্কার করা হচ্ছে, কোন ভাইরাস দিয়ে তোমার কি কি রোগ তৈরি হচ্ছে, এই জিনিসগুলো তোমার পড়তে হবে। অর্থাৎ প্রকারভেদ, রোগ, এবং সবশেষে আমাদের লাগবে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, যেটাকে আমরা বলি সব সময় অর্থনৈতিক গুরুত্ব, এবং ভাইরাসের দুইটা জীবনকাল আছে, বাস আর কিচ্ছু ভাইরাস থেকে দেখা লাগবে না। এরপরে আমাদের আসল লাস্টের টপিকটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া থেকে খালি একটা জিনিস পড়ে যাবা, ম্যালেরিয়ার জীবন চক্রের কোন দশায় কি কি দশা আসে, অর্থাৎ প্রি-এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সোরিথ্রোসাইটিক সাইজোগনি মিলে হেপাটিক সাইজোগনি দশায়, হেপাটিক সাইজোগনিতে কি কি দশা আছে, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি কি দশা আছে, এবং যে চারটে স্পেসিস আছে প্লাজমোডিয়াম, ম্যালেরি, ওভালি, ফ্যালসিপারাম, এই চারটা স্পেসিসের কত ঘন্টা পর পর জ্বর আসে, কোনটার নাম কি কি, কোনটাকে কোয়ার্টার ম্যালেরিয়া বলা হয়, কোনটাকে টার্সিয়ান ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বলা হয়, কোনটাকে সেরিব্রাল ম্যালেরিয়া বলা হয়, এবং তাদের সুপ্তিকাল, এই জিনিসটা সুন্দর করে মুখস্থ করে যাবা। এবং অণুজীব অধ্যায়ে আমাদের কিছু রোগ আছে, এই রোগগুলো একটু এক্সেপশনালি পড়ে যাবা, সেটা হচ্ছে কি কি, এক নাম্বার হচ্ছে ডেঙ্গু, দুই নাম্বার পড়ে যাওয়া হচ্ছে হেপাটাইটিস, এবং আর একটা জিনিস পড়ে যাওয়া সেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়া। এদের যেই রোগের লক্ষণ কি, প্রতিকার কি, বা এদের টিকা কোনটা কি ডোজ, ঠিক আছে, এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই অধ্যায় যাবতীয় যত রোগ আছে সবগুলোর ডোজ বললাম 4টা, মুখস্থ রেখো, কিন্তু বুস্টার ডোজ সহ 5টা, যদি ডোজ বলে 4টা। আচ্ছা আসো, তাহলে আমাদের টোটাল অণুজীব অধ্যায়টা আমরা পড়ে ফেললাম, অ্যানালাইসিস হয়ে গেল। এরপরে জবা ফুলে কোন ধরনের অম্লা বিন্যাস করা হয়েছে, অ্যাকচুয়ালি অধ্যায়টা হচ্ছে আমাদের একটু ওয়েট করো, ওকে ঠিক আছে, অ্যাকচুয়ালি অধ্যায়টা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় 7th চ্যাপ্টার আবৃতবীজী এবং নগ্নবীজী থেকে প্রশ্নটা করা হয়েছে, আবৃতবীজী ও নগ্নবীজী। তো আমরা সবাই জানি যে জবা ফুলের অম্লা বিন্যাস হইতেছে, আমরা এইভাবে মুখস্থ করি যে একটা ঢের জবাব, ঠিক আছে। তো এখানে একটাতে বোঝানো হচ্ছে এক্সাইল, যার বাংলা শব্দের অর্থই হচ্ছে অক্ষীয়, ঠিক আছে, লিখেও দিছে এক্সাইল বা অক্ষীয়। ঢেরতে হচ্ছে ঢেঁড়স, জবাবতে হচ্ছে আমাদের জবা। তো আমাদের আবৃতবীজী ও নগ্নবীজী উদ্ভিদ থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আবৃতবীজীর বেলায়, সেটা হইতেছে আবৃতবীজী উদ্ভিদের যেই গুরুত্বপূর্ণ স্বভাব, মূল, কাণ্ড, পাতা, ফুল, এস্টিভেশন, অম্লাবিন্যাস, পুষ্প, যেটাকে পত্রবিন্যাস বলা হচ্ছে, তারপরে পুষ্প মঞ্জরি, এবং সবার শেষে আমাদের আছে হচ্ছে প্লাসেন্টেশন। বিশেষ করে পুষ্পবিন্যাস, এস্টিভেশন আর প্লাসেন্টেশন খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। সো এইটার পাশে 3 স্টার দাও, এইটা তোমাদেরকে সবার আগে অধ্যায় থেকে এইটা করবা, খুব মুখস্থ সুন্দর করে করবা।
আমি চেষ্টা করবো এই টপিকটা অনেকেরই ভুলে যায়, আমি একটু দ্রুত আমি এই টপিকটা সুন্দর করে একটা ছোট ভিডিওর মাধ্যমে বোঝাতে চেষ্টা করবো। আচ্ছা আসো, এরপরে আমাদের লাগবে হইতেছে আবৃতবীজী উদ্ভিদের যে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী অর্থাৎ পোয়েসি গোত্র আর মালভেসি গোত্র, এই দুইটা গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তার মানে আমরা এক নাম্বার পাইলাম, সেটা হচ্ছে সরি এক নাম্বার পাইলাম হচ্ছে বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্য, তাই না, যে মূল, কাণ্ড, পাতা, ফুল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পুষ্প বিন্যাস, এস্টিভেশন যেটাকে বলে, এবং প্লাসেন্টেশন। কেমন? এরপর আমাদের লাগবে কি পোয়েসি ও মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এন্ড লাস্ট অফ অল তুমি পড়বা সেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ইনক্লুডিং সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাস সিরসিনালিস দ্বারা কি হচ্ছে, সাইকাস পেকটিনাটার কচি পাতা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি, রেগুলেটর বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি, এবং তার আগে আমাদের সাইকাসের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং নগ্নবীজের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপরে এই অধ্যায়ে কিছু বিশেষ ইম্পর্টেন্ট টপিক আমি তোমাকে বলি। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী, বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজী, সবচেয়ে প্রাচীন কোনটা, এবং আরেকটা আছে সেটা হচ্ছে কনিফারোফাইটের একটা বন আছে, ঠিক আছে, সাইবেরিয়ায় অবস্থিত। এই টপিকটা অর্থাৎ ভেতরে ভেতরে কিছু ইম্পর্টেন্ট লাইনটা সুন্দর কত তোমার বই দাগানো আছে, দাগানো বই থেকে পড়ে ফেলবা। তাহলে আমাদের সপ্তম অধ্যায় শেষ। আচ্ছা, এরপরে বলা হয়েছে সেটা হচ্ছে প্লাজমিড কে আবিষ্কার করেন। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সিইউ এর, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তির বেলায় এই জিনিসটা মাথায় রাখবা, এই অধ্যায়টা হচ্ছে 3 স্টার দিয়ে রাখো। এই অধ্যায়টা আমাদের টোটালটাই পড়তে হবে, একদম টোটালটাই, বিশেষ করে আমাদের যে জীব প্রযুক্তির ব্যবহারিক যেই দিকগুলো আছে, ঠিক আছে, কোন জাত, কোনটা কি উদ্ভাবন, কখন কি করা হয়েছে, এই জিনিসগুলা। যদিও এখান থেকে প্রশ্ন হয়েছে প্লাজমিড কে আবিষ্কার করেন, আমরা জানি ল্যাডারবার্গ প্লাজমিডের বৈশিষ্ট্য থেকে প্রশ্নটা করা হয়েছে। কিসের থেকে? প্লাজমিডের বৈশিষ্ট্য থেকে। আমরা জানি প্লাজমিড হচ্ছে একটা দ্বিসূত্রক বৃত্তাকার অল্প সংখ্যক জিন বহনকারী ডিএনএ এর খণ্ডক, যেটা কি ডিএনএ একটা ডিএনএ পার্ট, যেটা কিনা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা তাকে কাটা যায় এবং সে আবার নতুন করেও নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। সব বৈশিষ্ট্য শেষ, যার আবিষ্কারক ল্যাডারবার্গ। ঠিক আছে, তো বেশ এইখান থেকে প্রশ্নটা আমি আনছি অ্যাকচুয়ালি প্লাজমিডের বৈশিষ্ট্য থেকে, কিন্তু দেখো আমি বললাম লিখেও দিছি যে সিইউএ এই চ্যাপ্টার প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন হয়। তাহলে তোমার কাজ হইতেছে জীব প্রযুক্তি এই অধ্যায়টা টোটালটা একদম মুখস্থ সুন্দর মতো, তোমার অলরেডি পড়া আছে, আবার টোটালটা রিভিশন দেয়া। আমি বড় বড় অধ্যায় ছোট করে দিছি, অনুজীবের মতো বড় অধ্যায় ছোট করে দিছি, কোষের গঠন অধ্যায় ছোট করে দিছি, কিন্তু এটা ছোট অধ্যায় হওয়া সত্ত্বেও এটাকে তোমাকে ফুলি কমপ্লিট করতে হবে। আচ্ছা আসো, এরপরে প্রশ্নটা হয়েছে আমিষ পরিপাককারী এনজাইম কোনটা। অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়, অর্থাৎ পরিপাক থেকে প্রশ্নটা করা হয়েছে। তো পরিপাক থেকে যত ভার্সিটির পরীক্ষা হোক না কেন, এই যে কোন আমাদের একটা চার্ট আছে না, অগ্নাশয় রস নিঃসরণকারী কোনটা এনজাইম, ওইখানে আবার ভাগ করা আছে কার্বোহাইড্রেট কোনটা পরিপাক করে, প্রোটিন কোনটা পরিপাক করে, তারপরে লিপিড কোনটা পরিপাক করে, ওই ছকের থেকে প্রশ্নটা আসছে। আমরা জানি আমিষ পাইলেই টিপসিন লাগাই দিব, এটা বললাম খুবই 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 গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে পরিপাকের যে ছকটা আছে, কোন কে কি রস নিঃসরণ করে, ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ওইটা সুন্দর করে মুখস্থ করে যাবা। ওকে, এখন আসো এই অধ্যায়ের অ্যানালাইসিসটা কি বলছে। যকৃতের গঠন এবং যকৃতের যে কাজ, অর্থাৎ যকৃতের বিপাকীয় ভূমিকা আছে, যকৃতের সঞ্চয় ভূমিকা আছে এবং যকৃতের গঠন আছে, এইটা খুবই তোমাকে ভালোভাবে পড়তে হবে। এইটা বললাম শুধু চট্টগ্রাম ভার্সিটির বেলায় না, যে কোনো ভার্সিটির বেলায় এটা একটা হট টপিক। আচ্ছা, এরপরে আসো লালা গ্রন্থি। লালা গ্রন্থি, কোন লালা গ্রন্থির সংখ্যা, অবস্থান, লালা গ্রন্থি থেকে নিঃসৃত নালীর নাম সুন্দর মতো করে একটা নোট করে ফেলবা। আচ্ছা,
এরপরে আসো, সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি। আমরা জানি গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, কোন গ্যাস্ট্রিক গ্রন্থির কোন কোষ থেকে কি হরমোন বা এনজাইম ক্ষরণ হয়। লাস্টে আছে ক্ষুদ্রান্ত্রের পরিপাক। ক্ষুদ্রান্ত্রের পরিপাক মানেই হইতেছে তোমার এই যে ছক, ক্ষুদ্রান্ত্রের পরিপাক মানে হচ্ছে ছক, কোন এনজাইম কি খাদ্য কি টাইপের খাদ্য পরিপাক করে। পাকস্থলীতে খাদ্য পরিপাক সেরকম কিছু নাই, প্রশ্ন যদিও এখান থেকে 3টা আসছে, একেবারে কম না, অর্থাৎ একবার একটু দেখে যাবা, বাস শেষ। আসো আমাদের 6 নম্বর প্রশ্ন, ঘাসফড়িং এর রক্তের নাম কি? ঘাসফড়িং এর রক্তের নাম হিমোলিম্ফ। অ্যাকচুয়ালি অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে করা হয়েছে, প্রশ্নটা দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় 3টা পার্ট আছে, হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। তো এই যেই টপিক থেকে, এই অধ্যায় থেকে কি কি টপিক তোমাকে পড়ে যেতে হবে দেখো। ফার্স্ট অফ অল তুমি নিডোসাইটের গঠন এবং নেমাটোসিস্টের প্রকার ভেদ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের। আমরা হাইড্রা নিয়ে আগে আলোচনা করি। জনন, উৎপত্তি, শ্রমবন্টন, মিথজীবিতা। মিথজীবিতা থেকে কি পড়তে হবে? দুইটা জিনিস, কোন দুইটার মধ্যে মিথজীবিতা ঘটে এবং আমাদের যে জুওক্লোরেলা এটা হাইড্রার কোন স্তরে বসবাস করে, গ্যাস্ট্রোডার্মিস। আচ্ছা, জনন, উৎপত্তি, শ্রমবন্টন, মিথজীবিতা। ঘাসফড়িং এর বাহ্যিক অঙ্গ সংস্থান। ঘাসফড়িং এর বাহ্যিক অঙ্গ সংস্থান, এখানে বললাম খুবই খুবই ইম্পর্টেন্ট কথা আছে, ঠিক আছে। প্রথম দিকে যে ঘাসফড়িং এর বাহ্যিক যে গঠনটা দিয়ে আছে ওটা সুন্দর মতো পড়ে যেতে হবে। ঘাসফড়িং এর বাহ্যিক অঙ্গ প্রজনন তন্ত্র ও রূপান্তরের কিছু হরমোন আছে। প্রজনন তন্ত্র ও রূপান্তরের কিছু হরমোন আছে, এই হরমোনটা তোমাকে মুখস্থ রাখতে হবে কোন হরমোনের কাজ কি। আচ্ছা, এইখান থেকে ঘাসফড়িং এর আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ঘাসফড়িং এর যেই দর্শন দর্শন এবং দর্শন কৌশল মানে ঘাসফড়িয়ামের একটা ওমাটিডিয়াম আছে। দর্শন বলতে আমি বুঝাইছি হচ্ছে ওমাটিডিয়াম। এই ওমাটিডিয়ামের গঠনটা সুন্দর মতো পড়ে যাবা, ইনক্লুডিং কোন পার্ট কিভাবে কাজ করতেছে। লাস্ট অফ হচ্ছে দর্শন কৌশল, স্তিমিত আলোতে কোন প্রতিবিম্ব, উজ্জ্বল আলোতে কোন প্রতিবিম্ব। শেষ, খুবই ইজি ভার্সিটির কোশ্চেন। আর লাস্টে বলছি রুই মাছ। রুই মাছ থেকে কি পড়বে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে রুই মাছের একটা বাহ্যিক অঙ্গ সংস্থান এবং পাখনা সংখ্যা, কোন পাখনা সংখ্যা কোনটা, এবং শেষের দিকে আছে হচ্ছে রুই মাছের একটু রক্ত সংবহন তন্ত্রটা একটু সুন্দর মতো পড়ে যাবা, ঠিক আছে। আর কিচ্ছু এখান থেকে লাগবে না, জনন মনন একদমই বাদ, কিচ্ছুই লাগবে না। চলে আসো আমাদের কোষ বিভাজন, এটা হচ্ছে কোষ বিভাজন, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটা করা হয়েছে, কোষ বিভাজন। তো কোষ বিভাজন অধ্যায় থেকে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্নই হয় হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে মাইটোসিসের পর্যায় সমূহ কোথায় কি ঘটে, অর্থাৎ মাইটোসিস এ কি ঘটে, কোন পর্যায়ে কি ঘটে। আর একটা হচ্ছে মিওসিস একের যে প্রোফেজ উপপর্যায়ে যে 5টা উপপর্যায় আছে, ঠিক আছে, প্রোফেজ 1 এর উপপর্যায়ে কি কি ঘটে। আর একটা লাস্ট অফ অল সেটা হচ্ছে ক্রসিং ওভার। বাস, ক্রসিং ওভারে দেখবা যে দুইটা এনজাইমের নাম দেয়া আছে, একটা কাটে আর একটা লাগায়, এই দুইটা এনজাইম পড়লেই ক্রসিং ওভার শেষ। প্রোফেজ 1 এর 5টা উপপর্যায়, লেস পাকায় ডিগবাজিদা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই যেই 5টা পর্যায়ে কি কি ঘটতেছে শেষ। উপরের দিকে আছে মাইটোসিসের কোন ধাপ। এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে দেখো কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় বলছে, তাহলে বিন্যস্ত থাকে হচ্ছে মেটাফেজ। যদি প্রশ্নটা এইভাবে হয়তো বিন্যস্ত হতে থাকে, বিন্যস্ত কি হয় হতে থাকে, তখন উত্তর হচ্ছে প্রো মেটাফেজ, ঠিক আছে। বাস, তাহলে তুমি সুন্দর মতো বই থেকে বা যে কোনো তোমার হাসান স্যারের বই হোক, গাইড বই হোক, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ খুব চমৎকার করে দেয়া আছে। ওকে, এখানে সেই জিনিসটাই বলছে, ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের যে বিভাজন, মায়োসিস একের গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস এখান থেকে হয়, মিওসিস একের কিছু গুরুত্ব আছে, মিওসিসের গুরুত্ব আছে, মাইটোসিসের গুরুত্ব আছে, দুইটা নিয়ে বললাম ভেজাল বাঁধানো যাবে না। অর্থাৎ মাইটোসিসের গুরুত্ব একরকম, সবসময় মাথায় রাখবা, মাইটোসিসের একরকম গুরুত্ব আছে, টোটাল সেম যে শিরোনামগুলো দেওয়া আছে, যে বংশবৃদ্ধি, জনন, ঠিক আছে। তোমাকে যেরকম আমি প্রশ্ন করি, যদি প্রশ্নটা করি সেটা হচ্ছে গ্যামেট সৃষ্টি হয় কোন পদ্ধতিতে, মিওসিস। গ্যামেট এর বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি হয় কোন পদ্ধতিতে, সেটা হচ্ছে মাইটোসিস। তো এই জিনিসগুলো বললাম আমাদের সুস্পষ্টভাবে মাথায় রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কোষের মৃত্যু। আমরা জানি যে কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হচ্ছে অ্যাপোপ্টোসিস, আর যদি সেটা কোনো অক্সিজেনের অভাব, খাদ্যের অভাব বা বিষাক্ত বস্তুর কারণে হয়ে থাকে সেটা হচ্ছে নেক্রোসিস। অর্থাৎ জেনেটিক বাদে যা আছে সবই হচ্ছে নেক্রোসিস। এই দুইটা প্রশ্ন লাইন একটু মাথায় রাখবা।
আচ্ছা আসো, 8 নাম্বার, পানি সংবহন তন্ত্র পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের প্রথম যে চ্যাপ্টার, যে প্রাণীর ভিন্নতা ও শ্রেণী বিন্যাস থেকে প্রশ্নটা করা হয়েছে এই অধ্যায়, প্রাণীর ভিন্নতা। তাহলে তুমি বুঝতে পারতেছো অ্যাকচুয়ালি আমরা জানি পানি সংবহন তন্ত্র পাওয়া যায় একাইনোডার্মাটায়, পরিফেরাতে কি পাওয়া যায়? পরিফেরাতে পাওয়া যায় হচ্ছে নালীতন্ত্র। কি পাওয়া যায়? নালীতন্ত্র। তো এই অধ্যায় থেকে দেখো, তুমি যদি একটু অ্যানালাইসিসটা দেখো, ভার্টিব্রাটা থেকে প্রশ্ন আসছে 17টা, অর্থাৎ কর্ডেট থেকে বেশি প্রশ্ন আসছে, নন কর্ডেট থেকেও আসছে, আমরা আসতেছি। তোমার কাজ হচ্ছে আগে কর্ডেটের যে ভার্টিব্রাটা পর্বের আন্ডারে যত ক্লাস আছে, ক্লাসের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে মুখস্থ করা, ঠিক আছে? এরপরে তুমি আসবা হইতেছে একদম চ্যাপ্টারের প্রথমে আমাদের কিছু শ্রেণীবিন্যাসের ভিত্তি আছে, বিশেষ করে প্রতিসাম্যতা, সিলোম, এই দুইটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং ভ্রূণ স্তর, এই কিছু জিনিস, প্রথম দিকের এই কিছু জিনিস, বিশেষ করে আমি বারবার বলতেছি, প্রতিসাম্যতা এবং সিলোম এবং ভ্রূণস্তর খুবই খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিসই তুমি পড়ো, এরপরে তুমি প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মধ্যে ঢুকো নন কর্ডেটে। 4টা জিনিস আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে প্রথমে প্রত্যেকটা পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পড়ে ফেলবা, এরপরে যায় বিশেষ করে অ্যারেলিডা, মোলাস্কা, নিডারিয়া এবং সাথে আর্থ্রোপোডাটা খুব চমৎকার করে পড়বা, ঠিক আছে? জাস্ট আর কিচ্ছু নাই, নন কর্ডারে তুমি এতদিন ধরে ইন্টারমিডিয়েট যা পড়ে আসছো ওইটাই জাস্ট সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মেইন কি পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবা, আর কিচ্ছু এখান থেকে লাগবে না। যেমন নিডারিয়া বলতে ডি স্তরি আমার হাইড্রার কথা চিন্তা করবা, তোমার অটোমেটিকলি বৈশিষ্ট্য মুখস্থ আসবে। প্লানুলা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই অধ্যায়ের যে লার্ভা দশাগুলো আছে, এই লার্ভা দশাগুলো একটু পড়ে যাবা, ঠিক আছে? আসার সম্ভাবনা আছে, আসার সম্ভাবনা আছে। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, রক্তের পিএইচ নির্ভর করে। প্রশ্নটা আসছে রক্ত চ্যাপ্টার থেকে, রক্ত ও সংবহন থেকে আসছে। আচ্ছা, রক্তের পিএইচ নির্ভর করে বাফারের উপর, আর কিছুর উপর নির্ভর করবে না। অ্যাকচুয়ালি আসো, এই অধ্যায় থেকে আমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট অফ অল তুমি পড়বা হচ্ছে, আমরা একটু কণিকার থেকে শুরু করি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার যে কাজগুলো আছে না, সুন্দর করে পড়ে ফেলবা, সুন্দর করে পড়ে ফেলবা। এরপরে আসবে হচ্ছে হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের গঠনে কি কি ভালভ পাওয়া যায়, ভালভের অবস্থান কি, কোন চেম্বার কোন জাতীয় রক্ত গ্রহণ করে, এবং নিচের দিকে আছে, দেখো নিচের দিকে যদি একটু খেয়াল করো, লেখা আছে সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর। এবং এই জিনিসটা বললাম খুবই 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 গুরুত্বপূর্ণ, যে আমাদের দুইটা ব্যারো রিসেপ্টর আছে, একটা হচ্ছে আয়তন ব্যারো রিসেপ্টর বা নিম্নচাপ, আর একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। কোনটা কোথায় থাকে আমি মুখস্থ করে দিচ্ছি। দেখো, উচ্চ মানে এসি, এসি তোমাকে যদি দেই, তুমি কি নিচে লাগাবো না উপরে লাগাবো? উপরে লাগাবো না, তার মানে এটা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। এতে হচ্ছে অ্যাওরটিক আর সি তে হচ্ছে ক্যারোটিড। তাহলে অ্যাওরটিক আর্চ এবং ক্যারোটিড সাইনাসে কি পাওয়া যায়? উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, বাকিগুলো হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। আর কিছু এখান থেকে পড়া লাগবে না। আর একটা জিনিস এই অধ্যায় থেকে একটু সুন্দর করে পড়ে রাখবা, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের রোগ সমূহ, হৃৎপিণ্ডের রোগ সমূহ। আর একটা হচ্ছে কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক চক্রের যে 4টা সময়কাল আছে, সময়কাল আছে, খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এখানে বললাম একটা চার্ট আছে, সেটা হচ্ছে এই রোগ সমূহ কিভাবে নির্ণয় পদ্ধতিটা কি। আমি বললাম এই চ্যানেলে ছোট সুন্দর একটা ভিডিও আছে, একদম জাস্ট ভিডিও দেখলে তোমার মুখস্থ হয়ে যাবে, পিন করা থাকবে কমেন্ট সেকশনে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের এই অধ্যায় থেকে আমরা সর্বপ্রথম পড়বো 3টা প্রকার রক্তকণিকার কাজ, বিশেষ করে ডাব্লিউবিসি এর যে প্রকার ভেদ আছে, আমাদের গ্র্যানুলোসাইট এবং সেগুলির কাজ। লাস্টের দিকে হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের ভালভ সমূহের কোথায় অবস্থান, এবং সাথে সাথে ব্যারো রিসেপ্টর, জাস্ট উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় থাকে, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কোথায় থাকে, আর রোগ সমূহ, রোগ নির্ণয়ের পদ্ধতি, কার্ডিয়াক চক্রের সময়কাল। ঠিক আছে, আমরা জানি 88, 71, 89, 53, এটা তোমরা জানো। আচ্ছা আসো, 10 নম্বর, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, বড় অস্থি কোনটি? বড় অস্থি আমরা সবাই জানি ফিমার। তো অধ্যায়টা প্রশ্নটা আসছে হচ্ছে চলন এবং অঙ্গ চালনা থেকে, চলন ও অঙ্গ চালনা, চলন এবং অঙ্গ চালনা থেকে প্রশ্নটা আসছে। এই অধ্যায় থেকে প্রশ্ন আসা মানেই হচ্ছে কঙ্কাল তন্ত্রের যেই প্রথম যে শ্রেণী বিভাগ বা চারটা আছে, যে কোন কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিন্যাসে কোনটা অস্থি, অস্থির নাম কি, তার মানে অস্থির নাম এবং অস্থির সংখ্যা সবার আগে তুমি অধ্যায় থেকে পড়বা। এরপরে কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি আছে, যেমন গ্লিনয়েড ক্যাভিটি কোথায় থাকে, গ্লিনয়েড ক্যাভিটির সাথে হিউমেরাস আর অ্যাস্টাবুলামের সাথে ফিমার সংযুক্ত থাকে, এই যে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস। যেমন তারপর কোরোনয়েড প্রসেস, করকয়েড প্রসেস, প্রসেস সমূহ কোথায় পাওয়া যাইতেছে, এই জিনিসগুলো তোমাদের ভেতর থেকে সুন্দর করে একটু সময় নিয়ে নোট করে তুমি নোট করে পড়ে ফেলতে পারবা, আর কিছু লাগবে না। লাস্টের দিকে আছে হচ্ছে অস্থি এবং তরুণাস্থির যেই গঠন এবং প্রকারভেদ, অস্থির যে হ্যাভার্সিয়ান সিস্টেমটা সুন্দর করে পড়বা,
অস্থির কিছু শ্রেণীবিন্যাস দিচ্ছে। আর তরুণাস্থির যে প্রকার ভেদটা দিচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। কোথায় হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়, কোথায় পিত্তন্তুময়, কোথায় শ্বেততন্তুময়, এবং সবার শেষে আছে হচ্ছে হাড় ভাঙা। 3 প্রকার হাড় ভাঙা আছে, নামটা পড়ে যাবা জাস্ট, আর কিচ্ছু লাগবে না এখান থেকে। চলে আসো শ্বসন তন্ত্রের কোন অংশ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন হয়। এটা হচ্ছে পঞ্চম অধ্যায় শ্বসন এবং শ্বাসক্রিয়া থেকে, দ্বিতীয় পত্রের শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে প্রশ্নটা আসছে। এই অধ্যায়টা খুব বললাম খুব ছোট, কিন্তু অর্ধেকে এই জিনিসটা একটু ভয় পায়। দেখো আমরা সবাই জানি অ্যালভিওলাসে, এই অধ্যায় থেকে আর কিচ্ছু না, জাস্ট তুমি ফার্স্ট অফ অল অ্যালভিওলাস থেকে 3টা প্রশ্ন আসছে দেখো। অর্থাৎ অ্যালভিওলাসের গঠন এবং অ্যালভিওলাসের যে কাজ, অর্থাৎ অ্যালভিওলাসের প্রথমেই দেখবা যে ফুসফুসের আমাদের শ্বসন তন্ত্রের শ্রেণীবিন্যাস দিছে, যে বায়ু পরিবহন কোনটা, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল কোনটা, এরপর একটু ব্যাখ্যা করছে। ব্যাখ্যার মধ্যে ফুসফুসের ব্যাখ্যাটা সুন্দর করে পড়বা, অ্যালভিওলাসের গঠনটা, অ্যালভিওলাসের কাজটা গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে পড়বা। সারফেক্ট্যান্ট কখন প্রথম ক্ষরণ হয়, কত সপ্তাহের আগে, মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের বলা হয় না, একটা 23 সপ্তাহ 24 সপ্তাহ, এটার জন্য না গুলায়। এবং সবার শেষে আছে গ্যাসীয় পরিবহন, কার্বন ডাই অক্সাইড পরিবহন, অক্সিজেন পরিবহন, শেষ, আর কিছু এখান থেকে লাগবে না। চলে আসো 12 নম্বর, সালোক সংশ্লেষণে আলোক পর্যায় সংঘটিত হয় কোনটি। অধ্যায়টা করা হয়েছে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে। প্রশ্নটা করা হয়েছে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে। তো উদ্ভিদ শারীরতত্ত্ব একটা বড় চ্যাপ্টার, যেখানে অনেক ভাগ আছে, আমি তোমাকে সংক্ষেপে বলে দিচ্ছি। সবার প্রথমে তুমি ধরবা হইতেছে, দেখো সালোক সংশ্লেষণে আলোক পর্যায় সংঘটিত হয়, আমরা জানি আলোক বললেই সেটা হয়ে যাবে হচ্ছে থলি, আলোক বললে কি হয়ে যাবে, থলি, অর্থাৎ থাইলাকয়েডে। আর স্টোমাতে সংঘটিত হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ অন্ধকার পর্যায়, সংক্ষেপে লিখে দিই অন্ধকার পর্যায়। ঠিক আছে, তার মানে তোমার প্রথম যে ঘটনাটা আমি তোমাকে বলি সেটা হচ্ছে, তুমি এই সালোক সংশ্লেষণের সংক্ষিপ্ত আকারে সুন্দর করে পড়ে যাবা, এরপরে শ্বসন ধরবা, সবাদ শ্বসন সংক্ষিপ্ত আকারে পড়ে যাবা, এবং শ্বসনের শেষে কিছু প্রভাবক আছে, ঠিক একইভাবে সালোক সংশ্লেষণের শেষে কিছু প্রভাবক আছে, খনিজ লবণের প্রভাবক আছে, প্রচ্ছেদনের প্রভাবক আছে, একবারে পড়ে ফেলবা। তাহলে শেষ, প্রথমে তুমি সালোক সংশ্লেষণটা শর্টে পড়ে ফেললা, শর্টে পড়ে ফেললা, সবগুলো প্রভাবক শর্টে পড়ে ফেললা, আর কিছু এখান থেকে লাগবে না। এবং লাস্টে যাই কি করবা, এই অধ্যায়ের প্রথম দিকটা শুরু করবা, সেটা হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ পরিবহন। একদম প্রথম দিকে কিছু কথা আছে না, কোন আয়নটা সবচেয়ে দ্রুত, কোন দুইটা আয়ন সবচেয়ে মন্থর গতিতে, খনিজ লবণের সক্রিয় পরিবহনের মতবাদ কোনটা, নিষ্ক্রিয় পরিবহন মতবাদ কোনটা, জাস্ট, আর কিচ্ছু না। অর্থাৎ এত বড় অধ্যায় তুমি জাস্ট সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবা। 13 নম্বর প্রশ্ন দেখো, কোনটিতে হাইড্রাথোড বিদ্যমান। এটাও উদ্ভিদ সাহিত্য থেকে প্রশ্নটা করা হয়েছে। সেটা হচ্ছে, আমরা জানি হাইড্রাথোড বিদ্যমান হচ্ছে ঘটক, ঘাস, কচু, টমেটো। তো এখানে কচু আছে, সেটাই। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এটা একই সাথে উদ্ভিদ সাহিত্য থেকে, আবার একই সাথে বলা যায় এটা টিস্যু থেকে, টিস্যু তন্ত্র থেকে প্রশ্নটা করা হয়েছে। টিস্যু ও টিস্যু তন্ত্র থেকে আসলে কি পড়তে হবে, সেটা হচ্ছে ভাস্কুলার যে টিস্যু তন্ত্রের প্রকার ভেদ আছে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এবং টিস্যু তন্ত্রতে দেখবা যে ভাস্কুলার টিস্যু তন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ দেয়া আছে, উদাহরণ দেয়া আছে, কোনটা সমপার্শ্বীয়, কোনটা সমদ্বিপার্শ্বীয়, ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এবং দ্বিবীজপত্রী একবীজপত্রী উদ্ভিদের যে মূল ও কাণ্ডের অন্তর্গঠনের যে ব্যাখ্যাটা, এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্র শিরোনামে ভেতরের দিকে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, প্যাসেজ সেল কোথায় পাওয়া যায়, ক্যাসপিয়ান স্টিপ পাওয়া যায় কোথায়, অন্ততক কিসের মতো কাজ করে, বাঁধের মতো কাজ করে, পানি চাপকে নিয়ন্ত্রণ করে অন্ততক, এই জিনিসগুলো ভেতর থেকে সুন্দর মতো লাইনটা পড়ে যাবে, আর কিছু না। এখন আসো আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস অনুপাত, এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন থেকে প্রশ্নটা করা হয়েছে, জিন তত্ত্ব ও বিবর্তন। ভালো কথা। তো জিন তত্ত্ব বিবর্তন মানেই হইতেছে, তুমি যত মেন্ডেলের যত সূত্র আছে, সূত্রের ব্যতিক্রম আছে, উদাহরণ সহ অনুপাত ঠাটা মুখস্থ। এটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, একদম ঠাটা মুখস্থ করে যাবা। মেন্ডেলের যত সূত্র এবং সূত্রের যত প্রকারভেদ আছে, সেই সূত্র প্রকারভেদ বলছি, ব্যতিক্রম আছে, উদাহরণ সহ অনুপাতটা মুখস্থ করে যাওয়া। আচ্ছা, এরপরে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারস আছে, কি কি আছে, আর এবিও ব্লাড গ্রুপ আর এইচ ফ্যাক্টর, কে কাকে ব্লাড দিবে, কে কাক থেকে ব্লাড নিতে পারবে, এটা নিয়ে আমার চমৎকার ছোট 2 3 4 5 মিনিট একটা ভিডিও আছে, দেখে গেলেই জাস্ট তোমার আর কিছু বইও পড়া লাগবে না। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে আমাদের অ্যানালাইসিসটা ছিল। আমি যেভাবে তোমাদেরকে বললাম সেভাবে যদি তুমি একটু সংক্ষেপে সুন্দর করে পড়ে যেতে পারো, আমি জানি ভাই তোমার হচ্ছে এখনো মাথা ব্লকড, এখনো তোমার অনেক ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, একটু সবকিছু ঝেড়ে ফেলে আমি যেভাবে বললাম সেভাবে পড়ো, বায়োলজিটা ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্পূর্ণ কভার হয়ে যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।